SRTF এ মেনলি আমরা যেটা দেখব সেটা হচ্ছে, এটার প্রথম ক্রাইটেরিয়া এটা হচ্ছে প্রিএমটিভ শিডিউল অ্যালগোরিদম। আমরা প্রিএমটিভ শিডিউল অ্যালগোরিদমে কি দেখেছি, যে কোনো একটা প্রসেস যখন রেডি কিউতে আসবে এবং তার রেডি কিউতে আসার পরে যদি সেই মোমেন্টামে অন্য কোনো প্রসেস অ্যারাইভেল হয়ে যায়, তাহলে এই দুটোর মধ্যে যেটার জব বা যেটার বাস টাইম কম হবে তাকে আমরা আগে এক্সিকিউট করাবো। কি বিষয়? সেই বিষয় হিসাবে আমরা এখানে একটা আগে রেডি কিউয়ের লিস্ট বানাবো। কিসের লিস্ট? রেডি কিউ। আর অবভিয়াসলি যেটা আমরা তৈরি করি এটা হচ্ছে ন্যাট চার্ট, সেটা। ওকে, এবার আমরা এখানে দেখব, আচ্ছা প্রথম আসছি অ্যারাইভেল টাইমটা কি। অ্যারাইভেল টাইম মানে হচ্ছে যখন কোনো একটা প্রসেস আমার রেডি কিউতে অ্যারাইভ করছে এবং বাস টাইম ডিটারমাইন করছে সেই প্রসেসটা যখন সিপিইউতে যাচ্ছে, রানিং হচ্ছে, সেই মোমেন্টে তাকে কতটা জব এক্সিকিউট করাতে হবে বা কতটা জব তাকে সময় দিতে হবে। ঠিক আছে, তো সেই লজিকে তাহলে আমার এখানে সবার প্রথম P1 প্রসেস দেখতে পাচ্ছি যে 0 টাইমে অ্যারাইভেল করেছে, তার মানে P1 সবার প্রথম এসছে। তাহলে P1কে আমি সবার প্রথম আমরা রেডি কিউতে নিয়ে আসবো, P1কে সবার প্রথম আমরা রেডি কিউতে নিয়ে আসবো। এরপরে আমরা দেখছি যে যদি P1টা 1 ইউনিট কাজ করলো, কেন 1 ইউনিট কাজ আমরা দেখলাম? 1 ইউনিট কাজ আমরা দেখলাম এই কারণে, কারণ এর পরের অ্যারাইভেল টাইমটাই হচ্ছে 1। কারণ এই 1 ইউনিট কাজ যেই P1-এর হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আর একটা প্রসেস আমার চলে আসবে রেডি কিউতে, সেটা কোনটা? P2। তাহলে P1-এর একটা কাজ হয়ে গেলে P1-এর এখন কতটা রিমেনিং কাজ পড়ে আছে? 4। আর P2ও এখন 1 টাইমে অ্যারাইভেল করে গেছে, তাহলে এখন এর বাস টাইম কত? 3। তাহলে এই দুটোর মধ্যে কার সব থেকে কম, জব করার পরিমাণ কার সব থেকে কম? অবভিয়াসলি P2 এর, কারণ P2 এর 3 ইউনিট আর P1 এর 4 ইউনিট পড়ে আছে। তাই জন্য আমরা P2কে আগে এক্সিকিউট করাবো। এইবার আমার P2 এক্সিকিউট করছে। এবার P2ও আমরা 1 ইউনিট কাজ করাবো, P2কেও আমরা 1 ইউনিট কাজ করাবো। এই 1 ইউনিট কাজ করানোর পর এখন কতটা মেমোরি, সিপিইউ কোথায় আছে? 2 ইউনিট কাজ করেছে সিপিইউ। তাহলে এই 2 টাইমে যে অ্যারাইভেল টাইম আছে সেই টাইমে আবার P3 চলে এসছে আমার রেডি কিউতে। এইবার যদি আমরা দেখি এই তিনটের মধ্যে 4, 2, 4, এই তিনটের মধ্যে সব থেকে কার জব পরিমাণ কম? অবভিয়াসলি P2 এর কম। তাই P2কে এগেইন আমরা এক্সিকিউট করাবো। ঠিক, যদি P2কে আরও একবার কাজ করাই তাহলে 3 ইউনিট কাজ হবে, এর কাজের পরিমাণ পড়ে থাকবে 1। কিন্তু এই ক্ষেত্রে আমরা যদি দেখি 3 অ্যারাইভেল টাইমে কোনো প্রসেস আসেনি, তার মানে 3 ইউনিট টাইমে যদি কোনো প্রসেস আমার না আসে, তাহলে আমি P2কেই আবার এক্সিকিউট করাবো, কারণ P2 এর মানই এখন কম আছে, 1 আছে। তাহলে P2 আবার চলবে। P2 আর একবার চললে এখন মেমোরি সিপিইউতে কাজ হবে 4 ইউনিট, P2 এর কাজ কমপ্লিট। তাহলে এই 4 অ্যারাইভেল টাইমে আমি দেখছি P4 অলরেডি রেডি কিউতে চলে এলো। তাহলে এখন এই তিনটের মধ্যে কার কম? এটা 4, এটারও 4 আর এটার 1। ঠিক, তার মানে এর পরিমাণ সব থেকে কম, মানে এর বাস টাইম সব থেকে কম। তার মানে এখন কে এক্সিকিউট করবে? অবভিয়াসলি P4 এক্সিকিউট করবে। তাহলে P4 এখন কোথায় পৌঁছালো? 5-এ। তাহলে এর কাজ বেরিয়ে গেল। এখন P4ও বেরিয়ে গেল। এখন তাহলে রেডি কিউতে কে আছে পরে? P1 আর P3। এবার এই দুটোর মধ্যে কে সব থেকে আগে অ্যারাইভ করেছিল? অবভিয়াসলি P1 অ্যারাইভ করেছিল। যেহেতু দুটোর বাস টাইম সেম, সেজন্য তুমি যদি একটা একটা কেটে কেটে লেখো, লাস্টে লজিক্যালি দেখবে P1ই আগে এক্সিকিউট করবে। সুতরাং এটাকে বারবার লেখার দরকার হয় না, একবারে লিখে দিলেই হয় যে এখন P1ও সেম, P3ও সেম। তো সেই হিসাবে আমরা P1কে আগে লিখবো, তার কারণ P1 আগে অ্যারাইভ করেছে সিপিইউতে, মানে আগে রেডি কিউতে এসছে। তাহলে P1 এখন কতটা যাবে? 4 ইউনিট যদি কাজ করে, 4 ইউনিট কাজ করলে ও 9 অবধি যাবে, আর তারপরে P3 যাবে এবং P3ও 9 আর 4-এ 13 অবধি যাবে। এই হলো আমার গল্প। এইভাবে আমরা ন্যাট চার্ট করবো এবং তারপরে খুব সহজ কাজ যেটা হচ্ছে কমপ্লিশন টাইম বার করা।
আমরা কমপ্লিশন টাইমের ক্ষেত্রে কি করব, প্রসেস কোন সময় কোনটা কমপ্লিট হয়েছে সেটাকে আমরা দেখতে হবে। তাহলে P1 এখানে কমপ্লিট হয়েছে, আমরা একদম লাস্টটাকে ধরবো, নয় আগেরটাকে ক্যালকুলেট করবোই না, জাস্ট যেই মোমেন্টামেও সিপিইউ থেকে ছেড়েছে, কখন ছেড়েছে 9, তাহলে কমপ্লিশন টাইম 9। P2 কোথায় শেষ করেছে 4-এ, P3 13-এ, P4 5-এ, কমপ্লিশন টাইম আমার বেরিয়ে গেল। তারপরে কি আসছে টার্ন অ্যারাউন্ড টাইম। টার্ন অ্যারাউন্ড টাইম আমরা কি করে ক্যালকুলেট করি, টার্ন অ্যারাউন্ড টাইম আমরা ক্যালকুলেট করি হচ্ছে কমপ্লিশন টাইম মাইনাস অ্যারাইভেল টাইম, ঠিক। তার মানে 9 - 0 9, 4 - 1 = 3, 13 - 2 11, 5 - 4 = 1। আর এরপরে যেটা আমরা বার করব সেটা হচ্ছে ওয়েটিং টাইম। ওয়েটিং টাইম আমরা বার করি টার্ন অ্যারাউন্ড টাইম মাইনাস বার্স্ট টাইম। টার্ন অ্যারাউন্ড টাইম তো 9, কিন্তু বার্স্ট টাইম আমরা কিন্তু যেটা কোশ্চেনে অরিজিনালি দেওয়া রয়েছে 5, সেটাকে আমরা ক্যালকুলেট করব 9 - 5 = 4, 3 - 3 = 0, 11 - 4 = 9, আর 5 মাইনাস 5 নয়, 1 - 1 = 0। এরপরে এটি বার করা খুবই সহজ। 11 × 12 = 15, 15 আর 9 হচ্ছে 24, 24/4 মানে হচ্ছে 6, আর AWT হচ্ছে 9 আর 4 13, 13/4 তার মানে হচ্ছে 3.2 সামথিং। ওকে, থ্যাংক ইউ।